এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন বহু মানুষের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কি ফাইনাল রোলে নাম আসবে, তাদের কি সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে, তারা কি আগামী ভোট দিতে পারবে, তাদের কোন অবস্থায় থাকলে বুঝতে হবে তারা ভোট দিতে পারবে এবং কোন অবস্থায় থাকলে বুঝতে হবে তাদের নাম বাদ পড়তে চলেছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। অনেকেই আছেন যারা কিন্তু বলছেন যে দাদা আমাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z দেখব। কি দেখব যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এই অবস্থায় থাকাকালীন আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাম সেটা ফাইনাল রোলে আসবে কিনা, বা এই যে সামনে ভোট, এক মাসের মধ্যে যে ভোটটা হবে বা এক মাস পরে যে ভোটটা হবে সেই ভোটে আপনি ভোট দিতে পারবেন কিনা, বা যাদের নাম ডিলিট হয়ে যাবে তাদের কি করণীয়, সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইবো, আপনারা দেখতে চাইছেন একটা আমি ওয়েবসাইট খুলে রেখেছি, এটা আমাদের চ্যানেলের নিজস্ব ওয়েবসাইট yovong.in। আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে সরাসরি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি, ওখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এখানে এসে দেখতে পারবেন যে এই পোস্টে কী কী কিন্তু বলা হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে যে 1 নম্বরেই দেখুন বলছে যে কাদের নাম বাদ যেতে পারে। আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এবার কাদের নাম বাদ যেতে পারে সেটা কিন্তু সরাসরি এখানে বলছে। দেখুন, যাচাইয়ের পর যাদের ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যাগুলো পাওয়া যাবে তাদের নাম সাধারণত বাদ যাবে। অর্থাৎ ধরুন এমন এই ভেরিফিকেশন যে চলছে, এমন কিছু আপনার ডেটা পেলো যেটা দিয়ে তারা কিন্তু স্যাটিসফাই নয়, তাহলে আপনার নাম বাদ যাবে। আর আপনি যে ডেটাগুলো দিয়েছেন তাদের ভেরিফাই করে বা তাদের দেখে মনে হলো যে না ঠিক আছে আপনার সমস্ত কিছু, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে বা ফাইনাল রোলে দেখতে পারবেন, বা আগামী যে ভোট সেখানে কিন্তু ভোট দিতেও পারবেন। দেখুন 1 নম্বরে যেটা বলছে অযোগ্যতা কি, দেখুন যদি দেখা যায় আবেদনকারী ওই প্রকল্পের নির্দিষ্ট শর্তাবলী পূরণ করছে না। কোন প্রকল্পের? এসআইআর। এই যে এসআইআর রয়েছে, এই এসআইআর এর যে নিয়ম কানুন সেটা যদি আপনি ফুলফিল না করেন তাহলে কিন্তু আপনার নাম বাদ চলে যাবে, যেটাকে অযোগ্যতার আন্ডারে কিন্তু রাখা হয়েছে। তারপরে দেখুন কি বলছে, ভুল তথ্য। অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে যারা কিন্তু নিজেদের তথ্য ভুল দিয়েছে। আমরা দেখেছি এরকমও দেখা গেছে এক ব্যক্তির 389 জনের মতো সন্তান ছেলে মেয়ে, তারপরে আরও এমন দেখা গেছে 310 জনের মতো ছেলে মেয়ে সন্তান, তাই না? তো সেক্ষেত্রে এই যে এত পরিমাণ সন্তান, এটা সম্ভব নয়, বা এটা অরিজিনালি না, এটা ডুপ্লিকেট ফেক তাদের বাবাকে দেখানো হয়েছে। মানে অন্য মানুষরা মনে করেন একজনকে বাবা দেখিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ওই যে ভুল তথ্য, বা আপনি যখন ভেরিফিকেশন হয়েছিল তখন হয়তো আপনি ডুপ্লিকেট করে কোনো সার্টিফিকেট জমা দিয়েছেন। ধরুন আপনাকে দিতে বলা হয়েছিল রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, সেটা হয়তো আপনার নামে জেনারেট হয়নি, কিন্তু আপনি অন্য কারোটা কপি করে আপনার নাম চেঞ্জ করে সেটা আপনি দিয়েছেন, এমনও হতে পারে। বা অন্যান্য যে নথি রয়েছে সেগুলো হয়তো আপনারা ডুপ্লিকেট করে নিয়েছেন, তারপরে কিন্তু জমা দিয়েছেন। তো এরকম ভুল তথ্য দিয়ে থাকলেও কিন্তু আপনাদের যে নাম সেটা কিন্তু ফাইনাল রোলে আসবে না, আন্ডার অ্যাডজুডিকেশনই থাকবে, তারপরে কিন্তু পরবর্তীতে সেটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট এন্ট্রি। এই জিনিসটা কি, ধরুন আপনার একটা বুথে নাম রয়েছে, আমরা এরকম অনেক দেখেছি, আগের যে পুরনো ভোটার লিস্ট এখানে আমরা অনেক দেখেছি যে আপনার যে বুথে নাম রয়েছে এই বুথে ছাড়াও আরও অন্য বুথের নাম রয়েছে, যেটা মহিলাদের ক্ষেত্রে বেশি করে দেখা যায়। ধরুন আপনার বাবার বাড়িতে আপনার নাম ছিল, কোনো মহিলার নাম ছিল, সেখানে তিনি ভোট দিতেন, এবং ভোট দেওয়ার পরে যখন বিয়ে হয়ে যায় তিনি ওখানে চলে যান, ওখানেও কিন্তু ট্রান্সফার করে ভোট নিয়ে যায়। কিন্তু ট্রান্সফার করার পরেও এখানে কিন্তু, বা যেখানে বাপের বাড়িতে সেখানে কিন্তু তার নামটা থেকেই গেছে এবং সেটা কাটেনি, দীর্ঘদিন ধরে কিন্তু আছে। তো সেক্ষেত্রে সেই ভোটার যে রয়েছে সেগুলো ডুপ্লিকেট এন্ট্রি বলা হচ্ছে। বা এমনও হতে পারে ধরুন কোনো ছেলের ক্ষেত্রে ধরুন এক বুথে এন্ট্রি করেছে, আরও এক বুথে এন্ট্রি করেছে, আরও এক বুথে 2-3টা ভোটে কিন্তু এন্ট্রি করেছে। তো সেক্ষেত্রে ওই ডুপ্লিকেট এন্ট্রি মানে পর্যায়ে সেগুলো মধ্যে আসবে এবং সেগুলোকে কিন্তু বাদ দেওয়া হবে। আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার তাহলে আমরা দেখিনি এগুলো কারণে বাদ চলে যাবে। আরও অনেকের ক্ষেত্রে অনেক রকম হবে, ধরুন আপনার কাছে ঠিকঠাক ডকুমেন্টই নেই, আপনি জমা করতে পারেননি, আপনার নোটিশ আসার পরে যে প্রুভ করতে হবে আপনি বৈধ, সেরকম কোনো আপনার কাছে ডকুমেন্ট অ্যাভেলেবেল নেই, সেক্ষেত্রেও কিন্তু আপনার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটের দিকে কিন্তু চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখি 2 নম্বর বলছে কাদের নাম তালিকায় উঠবে, অর্থাৎ কাদের নাম আপনারা তালিকাতে দেখতে পাবেন, যেমন আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আপনার নাম দেখতে পাবেন ফাইনাল লিস্টে। দেখুন এখানে বলছে যাদের তথ্য বা নথি আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারের প্রক্রিয়ায় সঠিক বলে প্রমাণিত হবে তাদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে, যেটা আমরা বললাম।
কি যে ধরুন দেখা গেছে কোনো ব্যক্তির আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে কি কারণে, যে ওনার বাবাকে মনে করুন আরও 6 জনের বেশি মানুষ কিন্তু বাবা দেখিয়েছে। তো এটা একটা ছোট সমস্যা, যেটা অরিজিনাল নয়। আপনার নামে এলিগেশন চলে এসেছে বা আন্ডার অ্যাডজুডিকেশন আপনার নামটা চলে এসেছে, কিন্তু আপনি যখনই আপনার ডকুমেন্ট সাবমিট করেছেন সঠিক, আপনার বাবার সাথে আপনার সম্পর্কের ডকুমেন্ট দিয়েছেন এবং সেই দেওয়ার পরে কিন্তু আপনার নামটা টিকে যাবে, কিন্তু আপনার বাবাকে আরও যে অন্যান্য ব্যক্তিরা দেখিয়েছিল তাদের নামগুলো কিন্তু কেটে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যেমন যেটাকে বলা হচ্ছে যথাযথ প্রমাণ। তারপরে আমরা যদি দেখি যে অনেকের ক্ষেত্রে কি হয়, ডকুমেন্ট তো রয়েছে কিন্তু ডকুমেন্টের নাম ভুল, তাই না? তো সেক্ষেত্রে ছোটো মোটো যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ওখানে অ্যাকসেপ্টেড বা অন্য কোনো যদি আপনার ডকুমেন্ট থাকে সেটা দিয়ে কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যায়। যেমন ধরুন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আরও অন্যান্য নথি রয়েছে, প্রত্যেকটা ডকুমেন্টে কম বেশি ঠিক রয়েছে। ধরুন যে নথিটা চাওয়া হয়েছিল সেই নথিতে আপনার ভুল রয়েছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এসসি কার্ড দিয়ে কিন্তু তাদের যে ভেরিফিকেশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে এসসি কার্ডে ধরুন আপনার নামটা একটু ভুল রয়েছে, কিন্তু আপনার আরও যে অন্যান্য নথিগুলো রয়েছে সেখানে আপনার নামগুলো ঠিক রয়েছে। তো সেক্ষেত্রে আপনি অন্যান্য নথিগুলোর সাপোর্টে কিন্তু আপনার যে ভেরিফিকেশনটা সেটা সম্পূর্ণ করতে পারবেন এবং করার পরে কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা হয়ে যাবে। এগুলো কিন্তু মাইনর কেসের ক্ষেত্রে, এমন নয় যে আপনি বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে তুলেছেন, আপনার কাছে এসসি কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন আপনার বাবার নাম 2002 সালে রয়েছে, মানে আপনারা ধারাবাহিকভাবে ভারতীয় রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে। যেমন আমরা অনেকেই দেখেছি যে প্যান কার্ড জমা দিয়েও কিন্তু করেছে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু শুধুমাত্র তাদের জন্যই। এবার আপনার যদি সোর্সটাই মনে করুন বাংলাদেশ হয় বা সোর্সটাই যদি ইন্ডিয়ান না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো আপনারা আবার প্রয়োগও করতে পারবেন না, সেটা আপনারা সকলেই জানেন। আচ্ছা, এইসব কয়েকটা কারণ আছে যারা মনে করুন ঠিকঠাক যদি থাকে তাহলে নাম উঠে যাবে। আচ্ছা, বর্তমানে আপনার করণীয় কী? কারণ ম্যাক্সিমামের মানে কোশ্চেন হচ্ছে যে দাদা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তো আন্ডার অ্যাডজুডিকেশন যদি থাকে তাহলে এখন আমরা করব কি, আমাদের করণীয় কি, আমাদের কি করতে হবে? দেখুন এখানে বলছে যে যেহেতু স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, তার মানে আপনার আবেদনটি বর্তমানে কর্মকর্তাদের হাতে পরীক্ষা পর্যায়ে আছে। এটি কোনো নেতিবাচক সংকেত নয়, বরং একটি প্রসেস মাত্র। অর্থাৎ আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে। কেন? কারণ এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আমরা জানি যে মোটামুটি 60 লক্ষর মতো কিন্তু এখানে আমাদের ভেরিফিকেশান চলছিল ফাইনাল লিস্ট দেওয়ার পরে, বা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তো সেক্ষেত্রে ওই মনে করুন 60 লক্ষর মধ্যে মোটামুটি এখন আমরা লাস্ট আপডেট যেটুকু পেয়েছি শুক্রবার অবধি 15 লক্ষর মতো কিন্তু নিষ্পত্তি হয়েছে। তো শনিবার রবিবার ধরে নিলাম আমরা আরও 3-4 লাখ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 20 লাখের মোটামুটি আমরা ধরে নিলাম যে 20 লাখের কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। এবার আর কিছুদিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে সকলেরই কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা উঠে গিয়ে প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে সেই সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নাম চলে আসবে। এবার আপনারা অনেকে বলবেন যে দাদা কতদিন অপেক্ষা করতে হবে? দেখুন বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ খুব দ্রুত গতিতে কাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী বৃহস্পতিবারের দিকে কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটা কিন্তু পাওয়া যেতে পারে, এবং অবশ্যই পাওয়া গেলে সেটা নিয়ে আমি আপনাদের ভিডিও বানাবো, কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। আচ্ছা দেখুন এখানে এটাই কিন্তু বলছে যে অপেক্ষা করুন, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে, সেটাই পরিষ্কার বলছে। এবং নথি প্রস্তুত রাখুন, কোনো তদন্তকারী অফিসার আপনার বাড়িতে এলে বা যোগাযোগ করলে সব অরিজিনাল নথি দেখানোর জন্য প্রস্তুত থাকুন। অর্থাৎ অনেকে বলবেন যে দাদা আমি তো ডকুমেন্ট জমা করে আসি, নোটিশ আসার পরে আবার কেন ডকুমেন্টস? দেখুন এমন হতেই পারে যে আপনার কোনো আধিকারিক ধরুন আপনার ভেরিফিকেশনের জন্য বা অরিজিনাল ডকুমেন্টস দেখতে চাইলো, সেক্ষেত্রে কিন্তু সেগুলো রেডি রাখলে আপনারা যেভাবে মনে করুন আপনার নাম বাদ যাবে না, আপনার কোনো না কোনোভাবে উঠেই নিতে পারবেন, কারণ আপনার কাছে বৈধ প্রমাণপত্র রয়েছে। সেটা আপনার একবার দেখাতে হোক, দুবার দেখাতে হোক বা 3বার দেখাতে হোক, সেটা কোনো ব্যাপার নেই, তাই না? এবার কথা হচ্ছে মনে করুন এই যে ভোট খুব দ্রুত চলে আসে, আপনারা জানেন যে আগামীকাল বা পরশু কিন্তু এই যে ভোট ঘোষণা সেটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল হয়ে যাবে, না হলে কিন্তু পরশু, না হলে তরশু 100% কিন্তু আপনারা দেখবেন হয়ে যাবে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে 17 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে কবে ভোট হবে, কত দফায় ভোট হবে, মানে কত থেকে কত ভোট হচ্ছে এবং কবে রেজাল্ট এবং নতুন করে সরকার কবে গঠিত হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা এই আগামী দুদিনের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদের অবশ্যই সেটা ভিডিও মানে জানাবো। এবার এই যে ভোট ঘোষণা হয়ে গেল, এবার ভোটের মনে করুন আগে যদি আন্ডার অ্যাডজুডিকেশন এদের ভেরিফিকেশন সম্পূর্ণ না হয় তাহলে তারা ভোট দিতে পারবে না। কিন্তু আমার যা মনে হচ্ছে 20 লক্ষ হয়ে গেছে আর 40 লক্ষ, তো খুব তাড়াতাড়ি কিন্তু আর 40 লক্ষর যে নিষ্পত্তি সেটা হয়ে যাবে। হয় আপনার নাম ফাইনাল লিস্টে চলে আসবে, আর যদি ফাইনাল লিস্টে না আসে তাহলে কিন্তু আপনার নাম দেখবেন ডিলিটেড লিস্টে চলে আসবে। আরও একটা জিনিস, এবার কিন্তু এমন নয় ধরুন আপনার ফাইনাল লিস্টে নাম আসলো না, যেমন ফাইনাল রোলে আমরা দেখলাম 28শে ফেব্রুয়ারি যেটা লিস্ট দিয়েছে, সেই লিস্টে আমরা কি দেখলাম যে প্রকাশিত হলো লিস্ট এবং কারো মানে নামের পাশে কোনো কিছু লেখা নেই বা নামের উপরে কোনো কিছু
লেখা নেই মানে তার ঠিক রয়েছে, কিন্তু যাদের প্রবলেম রয়েছে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাই না? এবার যে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে সেখানে কিন্তু শুধুমাত্র এরকম থাকবে না, এবার তো মনে করুন কিছু লেখা থাকবে না ধরুন নর্মাল, তাহলে তার ঠিক আছে, কিন্তু যাদের মনে করুন নাম বাদ যাচ্ছে বা নামটা বাদ কেন দেওয়া হয়েছে, ধরুন আমি বললাম 20 লক্ষর মতো নিষ্পত্তি হয়েছে, তাই না? এবার দেখা যাচ্ছে 20 লক্ষর মধ্যে আমি 50-50 ধরে নিলাম যে 10 লাখের নাম বৈধ, 10 লাখের নাম উঠেছে, কিন্তু বাকি যে 10 লাখের নাম কেন ওঠেনি সেটা রিমার্কস কিন্তু দেবে, অর্থাৎ মন্তব্য কিন্তু দেবে, কারণ কিন্তু আপনাদের দেবে, রিজন দিবে কেন, যে আপনার নামটা কেন ভোটার লিস্টে উঠতে পারেনি সেটা কিন্তু সেখানে জানাবে, সেটা বলবে যে এই কারণে আপনার যে নাম সেটা কিন্তু ওঠেনি। যদি এই সম্বন্ধে আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে বা আপনার কোনো কমপ্লেন থেকে থাকে, আপনার কোনো অভিযোগ থেকে থাকে, আপনারা অবশ্যই যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হবে সেখানে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন, বা আপনারা ফর্ম 6 করে পুনরায় ফর্ম ফিল আপ করে কিন্তু পুনরায় আপনারা কিন্তু আপনাদের নাম, যদি আপনি বৈধ হয়ে থাকেন, বৈধ ডকুমেন্ট থেকে থাকে, তাহলে ভোটার লিস্টে কিন্তু তুলতে পারবেন, এরকমটা কিন্তু বলা হচ্ছে। তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে যারা বলছিলেন যে দাদা আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, ঠিক থাকার পরেও কেন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, দেখুন আমি আপনাদের বলি, আন্ডার অ্যাডজুডিকেশন আপনার ঠিক রয়েছে, কিন্তু আপনার বাবাকে ধরুন অন্য কেউ দেখিয়েছে, বা অন্যান্য প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনোভাবে বা টেকনিক্যাল ইস্যুর কারণে অনেক সময় কিন্তু সমস্ত কিছু ঠিক থাকার পরে ধরুন আন্ডার অ্যাডজুডিকেশন চলে আসছে, সেক্ষেত্রে আধিকারিকটা যখন ভেরিফিকেশনে বসে আপনার ডকুমেন্ট দেখবে তখন দেখবে যে সমস্ত কিছু ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত এই যে আন্ডার অ্যাডজুডিকেশন সেটা উঠে গিয়ে ফাইনাল অ্যাপ্রুভাল লিস্টে চলে আসবে। আপনারা বলবেন তাহলে এত ভুল কেন হচ্ছে, অনেক সময় দেখবেন যে ম্যাক্সিমাম এগুলো কাজ এআই দিয়ে ট্রান্সলেট করা হয়েছিল বা এআই দিয়ে কিন্তু করা উচিত, সেক্ষেত্রে মেশিন যখন কাজ করবে ধরুন একটু ইনপুট এদিক ওদিক পেলে সেক্ষেত্রে কিন্তু ভুল জেনারেট হওয়া স্বাভাবিক। তো সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, আপনার যদি সত্যি ডকুমেন্ট ঠিক থেকে থাকে, সমস্ত কিছু ঠিক থেকে থাকে, আপনি বৈধ হয়ে থাকেন, আপনার নাম কিন্তু কোনোভাবে লিস্ট থেকে বাদ যাবে না, আর যদিও যায় তাহলে কিন্তু ওখানে পরিষ্কার করে আপনাকে বলবে যে এই কারণে আপনার নাম বাদ দেওয়া হয়েছে, এবং সেই কারণটার সলিউশন নিয়ে আপনি যদি আধিকারিক বা এই যে আমাদের নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে প্রুভ করতে পারেন যে হ্যাঁ এই রিজনটা যে আপনারা লিখেছেন এই রিজনটার ভ্যালিড আমার কাছে ডকুমেন্ট বা ভ্যালিড আমার কাছে উত্তর বা ভ্যালিড আমার কাছে রিপ্লাই রয়েছে, সেক্ষেত্রে আমি যে বৈধ ভোটার আমার নাম পুনরায় কিন্তু ভোটার লিস্টে বা ফাইনাল রোলে কিন্তু তোলা হোক, তখন আপনার দাবি মেনে অবশ্যই কিন্তু আপনার নাম ফাইনাল রোলে আসবে। তাহলে আমরা দেখে নিলাম যে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা কিন্তু ভোট দিতে পারবেন, আপনারা খুব শীঘ্রই দেখবেন আপনাদের কিন্তু একটা সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা খুব সম্ভবত আমি বললাম বৃহস্পতিবার দেওয়া হবে, দেওয়া হলেই কিন্তু আমি আপনাদের অবশ্যই ডাউনলোড করা দেখাবো, এবং কাদের মনে করুন যদি বাদ চলে যায় বাই চান্স আমি বলছি, সেক্ষেত্রে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট সাথে জমা দিতে হবে, কোন কারণের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন, তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।